ঠিক আছে, আজকে ম্যাট্রিক্স শুরু করা যাবে। তো একটা নতুন যে কোনো জিনিসই শুরু করতে গেলে তখন তোমার মনে হয় যে এটা কেন পড়ছি বা এর ইউজ কী, বা ম্যাথমেটিক্স পড়তে গেলে সব থেকে বড় অসুবিধা হয় কারণ এর রিয়েল লাইফ এক্সাম্পল সবসময় খুঁজে পাওয়া যায় না বা আমরা বুঝতে পারি না। অবশ্যই এক্সাম্পল থাকে কিন্তু বুঝতে পারি না। তো ম্যাট্রিক্সে প্রথমে একটা তোমাকে রিয়েল লাইফ এক্সাম্পল দেখায়, তারপর সেটা কি, তার ডেফিনেশনস, ক্লাসিফিকেশন সব পড়ানো হবে। প্রথমে মনে করো ফর্দ তো সবার বাড়িতেই হয়। মনে করো তিনটে বাড়িতে 3 রকম ফর্দ করা হচ্ছে। সাপোজ ধরো 1 কিলো আলু, 1 কিলো পেঁয়াজ আর 1 কিলো কিছু ধরো টমেটো। এতগুলো জিনিসের দাম নিয়েছে সাপোজ 100 টাকা। এরকম আর একটা বাড়িতে গিয়েছো, তার জন্য তোমাকে কিনতে হচ্ছে 2 কেজি প্লাস এখানে 3 প্লাস এখানে 1। এটা সাপোজ ধরো 200 টাকা। আমার বাজার সম্পর্কে খুব একটা আইডিয়া নেই, কিন্তু তাও জাস্ট বোঝার জন্য এটুকু বলছি। আর একটা জিনিস নিচ্ছ যে সেটা ধরো 1 কিলো 1 আর একটা 2, এবার তার জন্য 120 বা 20 টাকা। সো এই ডাটা স্ট্রাকচারটাকে, তোমার হাতে যে কোনো ডাটা থাকলে তাকে তুমি কীভাবে স্ট্রাকচার করো, বেসিক্যালি ম্যাট্রিক্স এটাই। তো এটাকে তুমি কীভাবে স্ট্রাকচার করবে, এরকমভাবে যদি তুমি স্ট্রাকচার করে রাখো 1 2 1 1 3 1 1 2 আর এখানে 100 200। এই যে যদি এই তথ্যগুলোকে স্ট্রাকচার করে রাখো, এটাই একটা ম্যাট্রিক্স। বা আরও যদি একটা ঘরের যে কোনো একটা ছোট্ট জিনিস যদি ধরো, এগুলো এই যে এই আলু পেঁয়াজ টমেটো এই যেগুলো ধরলাম রিয়েল লাইফে, এগুলো যদি একটা করে ভেরিয়েবল ধরো এক্স ওয়াই জেড, তখন তুমি একটা পেয়ে যাচ্ছ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 100, 2x প্লাস 3y প্লাস জেড ইকুয়াল টু 200, x প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 120। এই যে জিনিসটা পেলাম আমরা, এইটাকে বলা হয় সিস্টেম অফ ইকুয়েশন। তো এটা আমাদের তার পরের চ্যাপ্টারে আছে, ম্যাট্রিক্সের পরে। তো ওইটা একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল, ইউজ বলতে পারো, এক্সাম্পল নয় ইউজ। তো এবার এইখান থেকে তোমাকে মানে জিনিসটা বুঝতে পারছো, তোমার কাছে যে কোনো তথ্যই যদি দেওয়া থাকে সেটাকে তুমি যেভাবে স্ট্রাকচার করবে সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। এবার এটা যেমন একটা ছোট বাড়ির ক্ষেত্রে হলো, সেরকম কর্পোরেট ওয়ার্ল্ডের ক্ষেত্রে এরকম অনেক এক্সাম্পলস আছে। তো এখান থেকে আরও অনেক ফিউচারে পড়ার সুযোগ আছে। সো তুমি একটা প্রোডাক্টিভ জিনিসই শিখছো, সেটা মাথায় রাখবে। সো ঠিক আছে, এবার বেসিক্যালি এক্সাম্পলটা বোঝা গিয়েছে যখন, একটা সোজা এক্সাম্পল। এবার একটা ডেফিনেশন তো তোমাকে জানতে হবে। আচ্ছা, এবার একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে a1 a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33, এই যে ম্যাট্রিক্সটা হলো, এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে এই যেগুলো আছে এগুলোকে বলা হয় রো বা সারি। তাহলে সারি বা রো কোনগুলো হচ্ছে a11 a12 a13, এটা একটা a21 a22 a23, এটা একটা। আর একটা লাস্টেরটা সেটা লিখছি না। আর একটা যেটা আছে সেটা হচ্ছে স্তম্ভ বা কলাম। সেটা এই যে যে জিনিসগুলো লম্বা আছে, লম্বাতে সেগুলো কি কি হচ্ছে তাহলে a11 a21 a31, a12 22 a32 আর একটা এইটা। তাহলে এইগুলোকে, যেগুলো
A11, A12, A13 সেইগুলোকে বলা হবে সারি, আর যেগুলো যেগুলো শোয়ানো অবস্থায় আছে ওগুলো সারি। এভাবে মনে রাখতে পারো, ইনিশিয়ালি শুরু করার সময় কনফিউশন হতে পারে। আর যেগুলো স্ট্যান্ড মানে দাঁড়ানো অবস্থায় আছে সেগুলো হচ্ছে স্তম্ভ বা কলাম। আচ্ছা, এবার একটা ম্যাট্রিক্সের অর্ডার কাকে বলে? একটা ম্যাট্রিক্স, এটা সাপোজ ধরো এ ম্যাট্রিক্স, ঠিক আছে? একটা ম্যাট্রিক্স এ এর অর্ডার হবে যতগুলো সারি থাকবে আর যতগুলো কলাম থাকবে মানে স্তম্ভ থাকবে তাদের মাল্টিপ্লিকেশন। এবার একটা ম্যাট্রিক্স ধরো, একটা জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স যেটা হয়, এটা ধরো এটার কত অর্ডার হচ্ছে, তাহলে কতগুলো সারি আছে? একটা সারি, দুটো সারি, তিনটে সারি। আর একটা কলাম কটা আছে? একটা, দুটো, তিনটে। তাহলে এর ক্ষেত্রে, এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে এর অর্ডার কত হচ্ছে? 3x3। ঠিক আছে, বেশ। আচ্ছা, 3, এটার অর্ডার কত পাওয়া গেল তাহলে? 3x3। তার মানে কিন্তু এই নয় যে এটা ইকুয়াল টু 9 লিখে দেবে, সেটা নয়। এটার নোটেশনটাই এটাই, 3x3 লিখতে হবে। 3x3 মানে এই 3টা ডিনোট করছে তিনটে সারি, এই 3টা ডিনোট করছে তিনটে কলাম। ঠিক আছে, এবার জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্সটা দেখলে তুমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। সেটা এখানে যেমন A11 ছিল, এটার ফর্মটা হচ্ছে A11, A12, A13 ডট ডট করে A1M। ঠিক আছে, আচ্ছা এটা হলো লাস্ট রোটা, তাহলে কত হবে? ধরে নিচ্ছি an1, an2, an3 ডট ডট করে anm। এবার তোমাকে দেখতে হবে কি, যে এই ম্যাট্রিক্সটার অর্ডার কত হচ্ছে। এখানে কতগুলো সারি আছে প্রথমে তুমি দেখলে, একটা, দুটো, এখানে আছে nটা। তাহলে এখানে কোনো মাঝেগুলো লেখা হবে না, লিখিনি। যাই হোক, তাহলে কতগুলো সারি রয়েছে? nটা। তাহলে n। কতগুলো কলাম আছে? একটা, দুটো, তিনটে ডট ডট করে mটা। তাহলে n ক্রস m এর অর্ডার হচ্ছে n ক্রস m। ঠিক আছে, তাহলে বোঝার জন্য লিখে দেওয়া হচ্ছে যে সারি ইন্টু স্তম্ভ, নাম্বার অফ সারি ক্রস নাম্বার অফ স্তম্ভ। আবার বলছি, এটা কিন্তু মাল্টিপ্লিকেশন নয় যে n ক্রস m মানে তুমি nm লিখবে। অর্ডার বললে তুমি এইভাবে লিখবে। ঠিক আছে, কারণ সেখানে স্তম্ভ আর সারির নাম্বারটা ডিনোট করছে। ঠিক আছে, বেশ। এবার কিছু ক্লাসিফিকেশনস আছে, সেগুলো তোমাকে দেখতে হবে। ক্লাসিফিকেশনসগুলো তুমি এই জেনারেল ফর্মটা থেকেই দেখে বুঝতে পারবে। একটা প্রথমে ক্লাসটা নেওয়া হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্সটা কি হবে? যদি এই m আর n যদি নট ইকুয়াল টু হয়, এই যে প্রথমের একটা ম্যাট্রিক্স আমি তোমাকে একটা এক্সাম্পলস দেখিয়েছিলাম, এটার ক্ষেত্রে দেখো সারির সংখ্যা তিনটে ছিল, আবার কলামের সংখ্যাও তিনটে ছিল। এটা কিন্তু আয়তাকার নয়। তা আয়তাকার কেন বলা হচ্ছে? এটার ক্ষেত্রে বলা হবে এটা বর্গাকার ম্যাট্রিক্স। একটা বর্গক্ষেত্রের মতো ফর্ম নিচ্ছে, চারটে বাহুই সমান হচ্ছে। আর আয়তাকার কখন হবে? যখন দুটো দিক সমান হবে, চারটে দিকই সমান হবে না। তার মানে এই ক্ষেত্রে যখন m নট ইকুয়াল টু n হবে, তখন যে ম্যাট্রিক্সটা ফর্মেশন হবে সেটা হবে আয়তাকার ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল দেখো, এখানে এমনি তোমার ডিজিটস দিয়ে লিখছি, 1 2 3 4 5 6। এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। আবার একটা, এটাই যদি তুমি লম্বভাবে লেখো, 1 2 3 4 5 6, এটাও একটা আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে এর অর্ডার কত হচ্ছে? একটা সারি, দুটো সারি, তাহলে 2। কতগুলো কলাম? 1 2 3, তিনটে কলাম, 2 ক্রস 3। আবার এটার ক্ষেত্রে দেখো উল্টে যাচ্ছে, কতগুলো সারি আছে? একটা, দুটো, তিনটে, তাহলে 3 ক্রস কলাম কতগুলো আছে? একটা, দুটো, তাহলে 3 ক্রস 2। বোঝা গেল? বেশ।
সেকেন্ড হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স। বর্গাকার ম্যাট্রিক্স বর্গাকার ম্যাট্রিক্স ওই তোমাকে এক্সাম্পল দেওয়া হলো। এইটাই দেখো 1 2 3 4 5 6 যেমন নিলে, এবার যদি এটা 7 8 9 থাকে, তাহলে এর সারি সংখ্যাও 3, কলাম সংখ্যাও 3, তাহলে এটা বর্গাকার ম্যাট্রিক্স হয়ে গেল। আচ্ছা, এবার তুমি যেটা পড়বে সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। 3 নম্বর, সারি বা রো ম্যাট্রিক্স। এটা কোনটা? যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটাই সারি থাকবে বা একটাই রো থাকবে, সেটা হচ্ছে রো ম্যাট্রিক্স। সাপোজ 1 2 3, এটা একটা রো ম্যাট্রিক্স। 3 4 5, এটা একটা রো ম্যাট্রিক্স। ঠিক আছে, বুঝতে পারছো তো? 1 2 3 এটা আলাদা আলাদা সব নাম্বার, এমন নয় যে 1 2 3 বলবে তুমি, মানে 123 বলবে সেটা কিন্তু নয়। ঠিক আছে, সজ্জার ওয়াইজ এটা ওই আলু পটলের যেরকম এক্সাম্পল দেওয়া হয়েছিল, সাপোজ এটা এক্স ইকুয়াল টু 1 আছে, ওয়াই ইকুয়াল টু 2, জেড ইকুয়াল টু 3, এরকম টাইপের। ঠিক আছে, ওই রকম করে মিলিয়ে মিশিয়ে ফেলবে না। ঠিক আছে, এবার 4 নম্বরটা কি ছিল? স্তম্ভ। স্তম্ভ বা কলাম ম্যাট্রিক্স। সেটার এক্সাম্পল কি হবে? এইটাই 1 2 3 3 4 5। তার মানে কি হচ্ছে? যার শুধুমাত্র একটাই কলাম থাকবে সেইটা। আচ্ছা, তুমি এই রো ম্যাট্রিক্সটার ক্ষেত্রে অর্ডার কত হচ্ছে দেখো, এখানে রো কটা আছে? একটা। ঠিক আছে, কিন্তু কলাম কতগুলো আছে? কলাম দেখো 3 4 5, এই এক একটা ডিজিটই কিন্তু একটা করে কলাম। এখানে সাপোজ যদি 1 2 3 সাপোজ থাকতো, তাহলে এগুলোও কিন্তু একটা করে কলাম ধরতে, তাই না? সেরকম এই নাম্বারগুলো এখানে নেই, তখন 3 4 5ই একটা করে কলাম, তাহলে 1 ক্রস 3। আর এটার ক্ষেত্রে কত হবে? কতগুলো সারি আছে? এই একটা সারি, এই একটা সারি, এই একটা সারি, তাহলে 3 ক্রস 1। ঠিক আছে, বেশ। 5 নম্বরটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। এটা কোনটা? যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমস্ত এলিমেন্টগুলোই জিরো এলিমেন্ট। ঠিক আছে, এখানে যেমন 1 2 3 পেয়েছিলে, 3 4 5 ছিল, আগের এক্সাম্পলটার ক্ষেত্রেও দেখলে সেটা, এই যে a11 a12 a13, এই সমস্ত এলিমেন্টগুলোই যদি জিরো হয়, তাহলে সেটাকে জিরো ম্যাট্রিক্স বলা হবে। আর যে কোনো একটা যদি কোয়ান্টিটি নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে সেটা নন জিরো ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল ছোট্ট দেখে নাও, 0 0 0। ঠিক আছে, এগুলো সব জিরো ম্যাট্রিক্স। কিন্তু কোথাও যদি একটা 1 থাকে, দেখো এখানে সবগুলোই জিরো ম্যাট্রিক্স আছে, জিরো মানে জিরো ডিজিট আছে, কিন্তু এখানে একটা 1 ঢুকে আছে, তাহলে এটা কিন্তু আর জিরো ম্যাট্রিক্স হলো না, এটা নন জিরো ম্যাট্রিক্স। ঠিক আছে, বেশ। এবার হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে, বা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা কি রকম? কর্ণ মানে তুমি জানো কি হয়? কোনো একটা বর্গক্ষেত্র যদি নাও, তাহলে তার ওনার এই পয়েন্ট দুটো যদি যোগ করো, তাহলে যেটা হয় এটা হয় কর্ণ, তাই তো? আয়তক্ষেত্র যদি নাও, এটাই আমার আয়তক্ষেত্র হয়ে গেছে বেসিক্যালি, যাই হোক, যদি এটা নাও তাহলে এটা হচ্ছে কর্ণ। ঠিক আছে, এটাকে কি বলা হয়? প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হয়, তাই তো? এবার যদি কোনো ম্যাট্রিক্সের যদি এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর নন জিরো এলিমেন্ট থাকে, আর বাকি সবগুলোই যদি জিরো এলিমেন্ট থাকে, তাহলে তখন তাকে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হবে। একটা এক্সাম্পল দেখো, সাপোজ 1 0 0 0 2 0 0 0 3। এটা দেখো, শুধু এই কর্ণ বরাবর নন জিরো এলিমেন্ট আছে আর বাকি সব জিরো, তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। আরেকটা এক্সাম্পল দেখো, 4 5 6, এটা 0 0 আছে, এখানে আছে 0, এটা 0, এটা 0। এবার যদি এখানটা একটা 1 থেকে গেল, এই দেখো, তাহলে দেখো এই কর্ণ প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর বা
এই কর্ণ বরাবর নন জিরো এলিমেন্ট আছে, তারপরেও আর একটা এলিমেন্ট পাচ্ছি যেটা নন জিরো, তাহলে এটা তখন আর কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে না। ঠিক আছে। 7 নম্বরটা দেখো একটা, সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স কি হয়, সেটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টগুলো যদি 1 হয় সব সময়, এটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট, এই একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স অফ অর্ডার 3x3। ঠিক আছে। এরকমই আর একটা হতে পারে 1 0 0 1। ঠিক আছে। আচ্ছা, এবার তুমি পড়বে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার। ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। আচ্ছা, আবার একটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র কেন, প্রিন্সিপাল ডায়াগোনাল। আচ্ছা, ঊর্ধ্ব ত্রিভুজ মানে কোনটা হচ্ছে, এটা প্রিন্সিপাল ডায়াগোনালটা, তাহলে এইটা হচ্ছে তোমার ঊর্ধ্ব ত্রিভুজ। তাহলে এক্সাম্পলটা কি হবে, ডায়াগোনালে এই যেটা তুমি ডায়াগোনাল ম্যাট্রিক্স পড়লে সেটার ক্ষেত্রে কি হচ্ছিল, যে এটা ছিল আমার কর্ণটা প্রিন্সিপাল ডায়াগোনাল, এই বরাবর যে এলিমেন্টগুলো আছে সেগুলো নন জিরো থাকবে। তাহলে এখানে আপার ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে কি হবে, এই এলিমেন্ট আর তার উপরের এই এলিমেন্টগুলো সবগুলো নন জিরো বা জিরো থাকবে, মানে কি সবগুলোই যে নন জিরো হতে হবে তা নয়, একটা এলিমেন্ট নন জিরো থাকতে হবে, আর তার নিচের এই যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো সব জিরো থাকতে হবে, এটা মেন ক্রাইটেরিয়া। যেমন এখানে ডায়াগোনাল ম্যাট্রিক্সের এই ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া বাকি সবগুলোকে জিরো হতে হচ্ছিল, তেমনি ঊর্ধ্ব ত্রিভুজের ক্ষেত্রে এই নিচের ত্রিভুজের সমস্ত এলিমেন্ট জিরো হতে হবে। সেরকম একটা এক্সাম্পল দেখো, 1 2 3 যদি নাও, এটা 4 5 6, এটা দেখো উপরের ত্রিভুজটা হয়ে গেল। এবার তাহলে এইটা এটা এটা এইগুলো সব জিরো হতে হবে, তাহলে এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে গেল। আর একটা এক্সাম্পল দেখো, 3 4 5 6 7 8 0 0, এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে। তাহলে এরকমই তুমি একটা পাবে লোয়ার ট্রায়াঙ্গুলার। এটা নিয়ে আর বেশি কিছু বলবো না, জাস্ট তোমাকে একটা এক্সাম্পল দেবো, তোমাকে এবার বুঝে নিতে হবে। লোয়ার ট্রায়াঙ্গুলার মানে কি হবে, তাহলে এই যে এলিমেন্টটা থাকবে এইগুলো সব জিরো হবে, এই এলিমেন্ট নন জিরো হতে হবে বা জিরো হতে পারে। বেশ, সেটা 1 2 3 4 5 6, তাহলে এটা জিরো, এটা জিরো, এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এই লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে। বেশ, এখানে সবগুলো নন জিরো আছে, এমনও হতে পারে কিন্তু, এক্সাম্পলটা দেখো, জিরো, এগুলো জিরো আছে, এখানেও জিরো। ঠিক আছে। এখানে একটা 2 আছে, আর এইগুলো সব জিরো আছে, তাহলেও এটাকে কিন্তু লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা যাবে। এরকম যদি ধরো, কারণ তার উপরের এলিমেন্টগুলো সব জিরো আছে, তাহলে এটাও একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে। বেশ, তারপর হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। পরিবর্ত বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, এটা কিরকম হয়, এর এক্সাম্পল আমি উপরে করাতে করাতেই আসছি, সেটা তুমি এখন দেখলে বুঝতে পারবে। একটা ম্যাট্রিক্স A ইকুয়াল টু A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, এটা যদি হয় তাহলে এ ট্রান্সপোজটা হবে, এর যেগুলো সারি ছিল সেগুলো কালাম হয়ে যাবে, আর যেগুলো কালাম ছিল সেগুলো সারি হয়ে যাবে। মানে এই যে এটা সারি ছিল, তাহলে এখানে সেটা কালাম হয়ে যাবে, এই সারিটা কালাম হয়ে যাবে। সেটা কি হবে, A21 A22 A23 A31 A32 A33। ঠিক আছে। আচ্ছা, এটা তুমি একটা বর্গ ম্যাট্রিক্স নিয়েছো। আয়তাকার ম্যাট্রিক্স নিলে
এর যেটা অর্ডার হবে এর অর্ডার ঠিক তার উল্টোটা হবে, কারণ সারি আর স্তম্ভের সংখ্যাটা অল্টার করে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা এক্সাম্পল নিয়ে দেখো, 1 2 3 4 5 6, এই এক্সাম্পলটাই আগে একবার দিয়েছি। ঠিক আছে, এটা যদি এ ম্যাট্রিক্স হয় তাহলে এর ট্রান্সপোজটা কীরকম হবে, এর সারিগুলো কালাম হয়ে যাবে, মানে 1 2 3, এখানে 4 5 6। ঠিক আছে, এর অর্ডার কত ছিল, কতগুলো সারি ছিল, দুটো, 2 ক্রস কলাম ছিল 3টে, 3। আর এর ক্ষেত্রে সারি আছে 3টে ইন্টু কলাম আছে 1টা 2টো, দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। এরপর দেখব প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে। প্রতিসম বা সেটা কি রকম, এ একটা ম্যাট্রিক্স পেয়েছিল, এবার তার ট্রান্সপোজ নিলে আবার যদি ঘুরে সেই ম্যাট্রিক্সটাই আছে, তখন তাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হবে। আর স্কিউ সিমেট্রিক কোনটা, যদি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নেওয়ার পর মাইনাস এ আসে, তখন তাহলে তাকে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলবে, বা বিপ্রতিসম, বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক। ঠিক আছে, একটা করে এক্সাম্পল দেখো, 1 2 3, এদিকেও 2 3 দিচ্ছি, 4 5, এখানে 5, 4 5 নিলাম, আর এটা হচ্ছে 6, এটা নিলাম। এবার এর যদি তুমি ট্রান্সপোজ নাও তাহলে দেখো কি হচ্ছে, এর সারিটা কলাম হয়ে গেল 1 2 3, এটারও সারি যেটা আছে সেটা কলাম হবে 2 4 5, আবার এই সারিটাও কলাম হবে, তাহলে 3 5 6। এবার দেখো এটা আর এটা একই। ঠিক আছে, তাহলে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স পেলে। এবার যদি তুমি একটা বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স খোঁজো, তাহলে সেটা কিরকম হবে, 1 2 3 নিলে, এবার এইগুলো তুমি -2 -3 করে নিলে, -2 -3 নিলে, এটা 4 5 নিয়েছো, এখানে -5 করবে, এটা 6, বেশ। এবার এর ট্রান্সপোজ নাও, এর ট্রান্সপোজ নিলে কি হচ্ছে দেখো, 1 2 3, -2 -3, 4 5, এখানে -5, এটা 6। এবার তুমি এটা থেকে যদি মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কি হবে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো কিছু যদি তুমি স্কেলার মাল্টিপ্লিকেশন করো, এই প্রপার্টিটা দেখে নাও, স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশনটা কি হবে, একটা ম্যাট্রিক্স এ যদি থাকে আর কে যদি একটা স্কেলার কোয়ান্টিটি 1 2 3 4 যদি কিছু একটা ডিজিট থাকে, তাহলে কে এ ইকুয়াল টু তার যে সমস্ত এলিমেন্ট থাকবে, এ 1 1, 2 অর্ডারে লিখছি বেশি লিখে সময় নষ্ট, 2 1, এ 2 2, এটা হচ্ছে, তাহলে কেটা এদের সবার সাথে গুণ হবে। ঠিক সেই রকম তুমি এটা থেকে এটা যদি ভাবো, কোনো কিছু যদি ম্যাট্রিক্সের বাইরে কমন নিতে হয় তাহলে প্রত্যেকটা এলিমেন্ট থেকে সেটাকে কমন নিতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে যদি আমি -1 সবগুলো থেকে কমন নিই তাহলে কি হবে সেটা দেখো। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে সেটা তুমি দেখো, মাইনাসটা যদি তুমি কমন না প্রত্যেকটা এলিমেন্ট থেকে নেবে, তাহলে -1, তাহলে 2 হলো, 3 হলো, -2 -3, এটা -4, এখানে -5, এটা 5, এটা -6। এবার এটাকে এই ম্যাট্রিক্সটার সাথে মেলাও, দেখো ডায়াগোনাল এলিমেন্টগুলো বাদ দাও, বাকিগুলো দেখো, 2 3 2 3, 5 আছে, 6 6 নয়, এটা ডায়াগোনাল এলিমেন্টগুলো বাদ দিতে বলছি এখন। 5 হলো, -2 -3 -5, সব এলিমেন্টগুলোই ম্যাচ করছে, কেবল এই ডায়াগোনাল এলিমেন্টগুলো ম্যাচ করছে না আমার। ঠিক আছে, আর তুমি এটা ভেবে দেখো, যদি নেগেটিভগুলো সব এলিমেন্ট থেকে বিয়ে মানে কমন নাও, তখন কখনোই এই ম্যাট্রিক্সটার
আর এই ম্যাট্রিক্সটার ডায়াগোনাল এলিমেন্ট সেম হতে পারে না, কারণ একটা মাইনাসের প্রবলেম আসবেই। তাহলে এটা থেকে একটা জিনিস বলা যায় যে বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো সবসময় জিরো থাকবে। এবার তুমি এই এক্সাম্পলটাই যদি এরকম দেখো, 0 2 3 -2 -3, এটা 0 নিলে এখানে 5, এখানে -5, আর এটা 0। এটা সবসময় হতে হবে, ডায়াগোনাল এলিমেন্ট 0 সবসময় হতে হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের। ঠিক আছে, এবার এর ট্রান্সপোজ নাও তুমি, তখন কি দেখছো, 0 2 3 -2 -3, তারপর এটা 0 -5 5 0। এবার এখান থেকে তুমি মাইনাস কমন নাও, দেখো এবার তুমি পেয়ে যাবে -2 -3 2 0 -5 3 5 0। এবার এটার সাথে এই ম্যাট্রিক্সটাকে মিলিয়ে দেখো, এটার সাথে এটা মিলিয়ে দেখো, দেখো সেম আসছে। তাহলে এটা যদি তুমি এ ম্যাট্রিক্স ধরো, তাহলে এটা আসছে তোমার -এ ট্রান্সপোজ, তাহলে এ ট্রান্সপোজ সমান আসছে -এ, এটা ডেফিনেশনটা। তাহলে এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে। আচ্ছা, দুটো ম্যাট্রিক্স যদি তোমাকে দেওয়া থাকে, সাপোজ এ ইকুয়াল টু aij আর বি ইকুয়াল টু bij, ঠিক আছে, এই দুটো যদি তোমাকে ম্যাট্রিক্স দেওয়া থাকে, এবার কখন এই দুটো ম্যাট্রিক্সকে আমি সমান বলবো, এ ইকুয়াল টু বি কখন বলবো, যদি ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলো সব সেম হয়, ঠিক আছে, এবং এদের অর্ডার যদি সেম হয়। মানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তোমাকে এ বি সি ডি, a1 b1 c1 d1, আর একটা ম্যাট্রিক্স আছে a2 b2 c2 and d2। তাহলে এই দুটো ম্যাট্রিক্স সমান কখন বলা হবে, a1 ইকুয়াল টু a2 যদি হয়, b1 ইকুয়াল টু b2 যদি হয়, c1 ইকুয়াল টু c2 and d1 ইকুয়াল টু d2 হয়, এবং অর্ডার এদের দুজনেরই সমান দেখছো, 2 + 2 + 2, অর্ডার দুটো সেম হতে হবে। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স দুটোকে আমরা সেম বলবো, ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের সমতা, এটা হলো। আচ্ছা, এবার মোটামুটি ক্লাসিফিকেশন সব কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাকে দেখতে হবে যে অপারেশনগুলো কীরকম হয়। মানে অপারেশন মানে কি, যেগুলো এই যোগ বিয়োগ গুণ ভাগ কীরকম হয়, ভাগ নয়, যাই হোক, এখানে তুমি গুণ যোগ আর বিয়োগ এই তিনটে জিনিস শিখবে। তো একটা ম্যাট্রিক্স যদি না হয়, দুটো ম্যাট্রিক্স সাপোজ এ আর বি ধরো, এই দুটো ম্যাট্রিক্সই নিচ্ছি, a1 b1 c1 d1 প্লাস a2 b2 c2 d2। এর সামটা কিরকম হয়, এর ইন্ডিভিজুয়াল এলিমেন্টের সাম, a1 প্লাস a2 b1 প্লাস b2 c1 প্লাস d1 c2 প্লাস d2, এটা হচ্ছে সাম, সরি এটা d1 প্লাস d2, এটা c2, ইন্ডিভিজুয়াল এলিমেন্টের যোগফল হবে c1 প্লাস c2 d1 প্লাস d2। ঠিক আছে, বেশ। সাবট্রাকশনের ক্ষেত্রেও সেম, এটা যদি নেগেটিভ নাও, এগুলো নেগেটিভ হবে, প্লাস মাইনাস। ঠিক আছে, এবার মাল্টিপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট একটা অপারেশন, সেটা দেখো। এটা একটা প্রথমে ডিজিট নিয়ে দেখি, 1 2 3 4, আর একটা হচ্ছে 5 6 7 8। দুটো জিনিসই একসাথে করা, তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে। সেটা হচ্ছে এরকম করে নিলে নোটেশন দিয়ে b2 c2 and d2। ঠিক আছে, এর ক্ষেত্রে কি হবে, এই যে রোটা আছে তোমার, এই রোটা গিয়ে এখানটায় যাবে, এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টের গুণ হবে, এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টের গুণ হবে, তারপর সেই দুটোর যোগ, তাহলে a1 a2 প্লাস b1 c2। ঠিক আছে, বোঝা যাচ্ছে, এটা গিয়ে এখানটায় মিশবে, তারপর এটা গিয়ে আবার এখানটায় আসবে সেকেন্ড রোতে। সেটা কিরকম হবে, তাহলে a1
B2 প্লাস B1 D2, দুটো রো হলো। এবার এটা গিয়ে আবার এটার জন্য যখন এই জায়গাটার জন্য, তখন এটা আবার এর সাথে যোগ হবে, মানে মাল্টিপ্লিকেশন প্লাস যোগ। তাহলে C1 A2 প্লাস D1 C2, তারপর C1 B2 প্লাস D1 D2। ঠিক আছে, এটা তোমার মাল্টিপ্লিকেশন কমপ্লিট হলো। এবার এখানটার ক্ষেত্রে দেখো, তাহলে 1 2টা এখানটার সাথে গুণ হবে প্লাস যোগ হবে, তাহলে 5 একে প্লাস 5 প্লাস 7 দুগুণে 14। ঠিক আছে, এবার এটা আবার গিয়ে এখানটায় আসবে, যেমন এখানটায় দেখলে তুমি, এটা এর ক্ষেত্রে হলো, এটা হলো। তাহলে আবার 1 2 লিখে নিলে, তোমার বোঝার সুবিধার্থে লিখছি, এরকম লিখবে না পরীক্ষায়। যাই হোক, এটা 6 কে 6 আর 8 দুগুণে 16, 6 প্লাস 16। ঠিক আছে, আবার এই নিচের রো এর ক্ষেত্রে এটা আবার সেম এখানে যাবে, তখন এখানটায় 3 আর এটা 4, তারপর সাম হবে 3 5 15 প্লাস 4 7 28। আবার এখানে হবে, তাহলে এটা 3 এটা 4, 3 6 18 প্লাস 4 30, এইটা। এবার সাম করে যেটা আসবে সেটা 19 22 43 20। দেখে নাও আবার সামটা, 19 6 22 43 এটা 25। ব্যাস, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনের এটা একটা একটু মানে ক্রিটিক্যাল আছে, তো এটা তোমাকে আরো ভালোভাবে ঘরে প্র্যাকটিস করতে হবে, তা না হলে ইনস্ট্যান্ট পড়া অসুবিধা। এবার ওটা তো বর্গ ম্যাট্রিক্স ছিল, সেই জন্য করা যাচ্ছিল, তো এখানে একটু তোমাকে আলাদা রকম করে দেখায়। 1 2 3 4 5 6 আছে, ঠিক আছে। আর একটা নিলাম আমি 2 3 4 5, এটা এই দুটো ম্যাট্রিক্স, তাই তো। তাহলে এই দুটোর ক্ষেত্রে যদি আমি মাল্টিপ্লিকেশন করি তাহলে কি রকম হবে, দেখো করা যাচ্ছে কি, এটার সাথে কি হবে, তাহলে এটার সাথে এই ম্যাট্রিক্সটার গুণ হবার কথা, মানে এই রোটার সাথে এই কলামটার, তাহলে 1 2 আর একটা 3 এর জন্য কিন্তু জায়গা নেই, তাই তো। তখন কিন্তু তাহলে মাল্টিপ্লিকেশন সম্ভব নয়। তাহলে এর যতগুলো কলাম থাকবে, মানে একটা সারিতে যতগুলো এলিমেন্ট আছে ততগুলোই তো কলাম, তাহলে যতগুলো কলাম থাকবে এর কিন্তু ততগুলো সারি থাকতে হবে, তবেই তাদের মাল্টিপ্লিকেশন সম্ভব। তাহলে এটা তুমি কিভাবে আরো বুঝতে পারবে সহজে, এর অর্ডার কত ছিল, এর সারি ছিল দুটো আর কলাম ছিল তিনটে 3, আর এর ক্ষেত্রে কলাম কটা আছে 2 ক্রস 2, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন হচ্ছে না, তাহলে এটার মাল্টিপ্লিকেশন কখন হতো, 1 2 3 4 5 6 নিলে, আর একটা নিলে 2 3 6 নিলে, আর 4 5 7 এটা নিলে। এখন দেখো মাল্টিপ্লিকেশনটা সম্ভব, এর অর্ডার 2 ক্রস 3, আর এরটা কতগুলো সারি আছে, তিনটে 3 cos 2। তাহলে এই যে এই দুটো অর্ডারের ক্ষেত্রে এই দুটো সেম হলে তবেই মাল্টিপ্লিকেশন সম্ভব, না হলে সম্ভব নয়। এর ক্ষেত্রে দেখো 3 ছিল আর এটা 2 ছিল, এটা সেম হচ্ছিল না, সেই জন্য মাল্টিপ্লিকেশন হয়নি। তাহলে যতগুলো কলাম থাকবে ততগুলো সারি থাকতে হবে সেকেন্ড ম্যাট্রিক্সে, তবেই মাল্টিপ্লিকেশন সম্ভব। ঠিক আছে, বেশ। তাহলে এটা যদি এ ধরো, এটা যদি বি ধরো, তাহলে এ বি ইকুয়াল কত হবে, 1 ইন্টু 2, তাহলে 2 প্লাস 2 ইন্টু 3, দিস ইজ 6, 3 6 18। তারপর আবার ধরো 4 5 দুগুণে 10 আর 3 7 21। আবার এটার ক্ষেত্রে সেম হবে, তাহলে 4 দুগুণে 8, 3 5 15, 6 6 34। আবার এটার ক্ষেত্রে হচ্ছে, দেখো 4 4 16, 5 5 25, 6 7 42। এটা তোমার ম্যাট্রিক্স হয়ে গেল। তাহলে এর অর্ডারটা কত হচ্ছে, দেখো 2 ক্রস 2, এই দেখো। তাহলে এই দুটো ডিসকার্ড হয়ে যাচ্ছে। তাহলে দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কখন করা যাবে, যখন
এই দুটো সেম হবে, মানে এর কলাম সংখ্যা, এর সারির সংখ্যা। এবার সেই দুটো মাল্টিপ্লিকেশন করা যাবে, এবার যে দুটো পড়ে থাকছে সেটাই ওর অর্ডার হয়ে যাবে। ঠিক আছে, এরকম আরও প্র্যাকটিস করতে হবে তোমাকে, তাহলেই আরও ক্লিয়ার হয়ে যাবে। আর এরকম এ বি হলো, বি এটাও তুমি বের করতে পারবে। এবার দেখবে যে সেম হচ্ছে কিনা, নাও সেম হতে পারে, এটা সবসময় সেম হবে তার কিছু মানে নেই।